আমার প্রেগনেন্সির যখন ৩ মাস চলছে, তখন আমার স্বামী আমার এই সৎ বোনকে বউ করে ঘরে নিয়ে আসলো। আর আমার হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দিয়ে বলল, এখানে সাইন করে দিও। তবে আমি তোমায় কিছু টাকা দিয়ে দেব, যেন তোমার পেটের সন্তানকে নিয়ে তোমার চলতে কষ্ট না হয়। তুমি আমায় অনেক বড় কষ্ট দিয়েই ফেলেছো। তবে মাহিদ, তোমায় আমি বিশ্বাস করে ভুল করেছি, কিন্তু তুমি আমার বিশ্বাসের এইভাবে মূল্য দেবে সেটা আমার জানা ছিল না। আর মাইশা, তোকে আর আমার কিছু বলার নেই। যাকে আমি আপন করে নিয়েছিলাম সেই যখন আমার আপন হলো না, আর তুই তো আমায় পরই ভাবিস। আমি তোকে আপন বোন ভাবলেও আমি তোর মনে সৎ বোনের জায়গা নিয়েই আছি। তবে মাহিদ, তোমাকেও একদিন আমার সাথে করা এই বিশ্বাসঘাতকতার পরিণাম ভোগ করতে হবে। আর মাইশা, তোরা তো আমায় বাবার ঘরেও শান্তিতে থাকতে দিসনি। আবার স্বামীর ঘরে যখন একটু সুখের ছোঁয়া পেলাম, তখন তুই আমার স্বামীকেই আমার কাছ থেকে কেড়ে নিলি। এই মেয়ে, এখন এই বাড়িতে কি করছো? জামাইবাবু, তোমার সাথে আমার কি কথা হয়েছিল? মাইশাকে বিয়ে করার পরেই নাতাশাকে ডিভোর্স দিয়ে এই বাড়ি থেকে বের করে দেবে। মা, আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে হবে না, আমি এমনিতেই চলে যাব। তবে তোমার মতো সৎ মা যেন আর কোনো ঘরে না থাকে। যে অন্যের মেয়ের সুখ কেড়ে নেয়, তার মেয়ের সুখও বেশি দিন থাকবে না। মা, এখন তুমি আর আমার গায়ে হাত তুলতে পারবে না। বিয়ের আগে তোমার আর বোনের হাতে অনেক মার খেয়েছি। এখন কি তুমি আমায় সেই আগের নাতাশা মনে করো? তোর সাহস বেড়েছে দেখছি। তুই আমার হাত ধরেছিস। সবে তো হাত ধরা দেখছো, আরও কত কিছু এখানে ঘটে যেতে পারে, দেখবে নাকি? নাতাশা, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বের হয়ে যাও, না হলে ফল ভালো হবে না কিন্তু। যাচ্ছি মাহিদ, তবে যাওয়ার আগে আমি কিন্তু আমার বাবার দেওয়া সব জিনিসগুলো নিয়ে যাব। ও মা, কত শখ রে বাবা! মাহিদ, মাইশা, তোমরা দুজন দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর কথা শুনবে, নাকি ওর ঘাড়ে ধরে এই বাড়ি থেকে বের করে দেবে? মাহিদ, তোমার পায়ে পড়ি, অন্তত বাবার দেওয়া শেষ স্মৃতিগুলো আমার সাথে করে নিয়ে যেতে দাও। তোর পায়ে ধরা? মাইফুট, তুই আমার শাশুড়ি মায়ের সাথে তর্ক করেছিস, তাই তোর কোনো কথাই আমি রাখতে পারবো না। হায় রে পোড়া কপাল আমার! 10 বছর বয়সে আমার মা মারা যায়। মা মারা যাওয়ার পর বাবা আমার মায়ের অভাব পূরণ করার জন্য দ্বিতীয় বিয়ে করে। প্রথম দিকে মাকে দেখে ভেবেছিলাম এই আমার আপন মা, কিন্তু সময়ের সাথে বুঝে গিয়েছি সৎ মা কখনো আপন হয় না। আর যখন আমার সৎ বোনের জন্ম হলো, তখন থেকে আমার জীবন আরও দুর্বিষহ হয়ে উঠেছিল। তবে বাবা মাকে আড়াল করে আমার জন্য অনেক কিছুই করেছে, কিন্তু সৎ মা কিছুই করতে দিতে চাননি। অনেক কষ্টে আমি পড়াশোনা শেষ করি। পড়াশোনা শেষ হওয়ার পরেই বাবা তার ধনী বন্ধু ছেলের সাথে আমার বিয়ে ঠিক করে, কিন্তু এতেও মায়ের অমত ছিল। সৎমা চেয়েছিল তার মেয়েকে বাবার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিতে। আমি নাকি এত বড় ঘরে বউ হওয়ার যোগ্যতা রাখি না। পরে বাবা মাকে অনেক কষ্টে বুঝিয়ে রাজি করিয়েছিলেন আমার বিয়ের জন্য। তবে মায়ের শর্ত ছিল, যদি বাবা তার বাড়িটা মায়ের নামে লিখে দেয়, তাহলে তার এই বিয়েতে কোনো অমত নেই। তাই বাবাও আমার সুখের জন্য বাড়িটা মায়ের নামে দলিল করে লিখে দিয়েছিল। এরপর থেকে মা বোন আমাকে নিয়ে আর কিছু বলেনি। পরে আমার বিয়েটা ভালোভাবে হয়ে যায়। আমার বিয়ের কিছুদিন পরেই আমার শ্বশুর মারা যায়। আর আমার শাশুড়ি মা অনেক আগেই মারা গিয়েছিল। তাই শ্বশুরের মৃত্যুর পর সব সম্পত্তির মালিক মাহিদ হয়। আমার সৎ মায়ের মাহিদদের সম্পত্তির উপর অনেক লোভ ছিল, যা আমি আগে বুঝিনি। সেই জন্য বুঝি আমার বাবার মৃত্যুর পর মা মাইশাকে নিয়ে কিছুদিন পর পরই আমাদের বাড়িতে বেড়াতে আসতো। আর আমার যখন বাবু পেটে আসলো, তখন মাইশা মাহিদকে নিজের করে নিয়েছিল। আর এই সবই হয়েছিল আমার অগোচরে। কিন্তু আমি এখন কোথায় যাব? আমার কি হবে? আমার সন্তানকে আমি কিভাবে মানুষ করব? এসব ভাবার মানুষ আমি নই। আমি উচ্চ শিক্ষিত মেয়ে। যারা আমার বিশ্বাস নিয়ে খেলেছে তাদেরকেও আমি দেখিয়ে দেব নাতাশা হেরে যাওয়ার মতো মেয়ে নয়।
তবুও আবার বিশ্বাসঘাতকদের জন্য। আজ অনেক বছর পর আমি এনজিওর সামনে আমার সৎ বোনকে দেখলাম ঘোরাফেরা করতে। মাইশার নাকি একটা চাকরির খুব দরকার, তবে মাইশা জানে না এই এনজিওটা আমার অধীনে চলে, অর্থাৎ এই এনজিওর মালিক আমার স্বামী নন্দন। পরে এক এনজিও কর্মীকে পাঠালাম মাইশার সাথে কথা বলার জন্য। কি সমস্যা আর কি কারণে এত আর্জেন্ট ওর একটা চাকরির দরকার হলো, আর মাহিদের বউ হয়ে চাকরি করবে কেন? মাহিদের তো আর টাকা পয়সার অভাব ছিল না। পরে শুনলাম মাহিদ মাইশাকে ডিভোর্স দিয়ে আরেক নারীকে বিয়ে করেছে। সেই নারী আবার মাহিদের সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়ে মাহিদকে ডিভোর্স দিয়ে তার প্রেমিকাকে বিয়ে করেছে। তবে এরপরে মাহিদ আবার মাইশার কাছে ফিরতে চেয়েছিল, কিন্তু মাইশা মাহিদকে মাফ করেনি। এদিকে মাইশার মা অসুস্থ, যা নগদ টাকা ছিল সব শেষ, শুধু বাড়িটাই সম্বল। তাই একটা চাকরির খুব দরকার, আর বাড়ি বিক্রি করলে ওরা থাকবে কোথায়? এইসব শোনার পর আমি আগে খুব হাসলাম, আবার ওদের কথা ভেবে মায়াও হলো। কিন্তু বিশ্বাসঘাতকদের মাফ করলেও মায়া করলেও দ্বিতীয়বার নিজ ঘরে সুযোগ দিতে নেই। আমার দুয়ারে মাইশা এসেছে যখন, আমি ওকে খালি হাতে ফেরাবো না। আমার স্বামী নন্দনের বন্ধুর অফিসে মাইশা ভালো একটা চাকরির ব্যবস্থা করে দিলাম, যেন ওরা ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতে পারে। আর আমি এখন নন্দন ছেলেকে নিয়ে অনেক সুখে আছি। সেদিন ওরা যখন আমায় বাড়ি থেকে বের করে দিয়েছিল, কোথায় যাব ভেবে পাচ্ছিলাম না। অনেক রাত অবধি যখন এই এনজিওর সামনে বসেছিলাম, তখন আমার নন্দনের সাথে পরিচয় হয়। এই এনজিওর ওপর তলায় নন্দন একা থাকতো। নন্দন আমায় থাকার জায়গা দিয়েছিল, কাজের ব্যবস্থা করে দিয়েছিল, আর ওর মনে জায়গাও দিয়েছিল। এইভাবেই আমাদের বিয়ের কেটে গিয়েছে 5টা বছর। যে আমার অবিশ্বাসী মনকে তার বিশ্বাস দিয়ে বিশ্বাসের সর্বোচ্চ চূড়ায় নিয়ে গিয়েছে। তবে আফসোস হচ্ছে মাহিদের কথা ভেবে, যে আজ নিঃস্ব হয়ে গিয়েছে। ঠিক কয়েক বছর আগে ও যেমন আমায় নিঃস্ব করেছিল বিশ্বাসঘাতকতা করে, যে নিজের সন্তানের কথাও একবার ভাবেনি। আজ সে তার পরিণাম ভুগছে।